আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি হিন্দুরা ধর্ষিত হয়েছে। 50টা বছরে দাঁড় করানো হয়েছে যে হিন্দু ভাইরা সবসময় নিরাপদে থাকবে আওয়ামী লীগের শাসন আমলে। হিন্দু এবং সংখ্যালঘু ভাইরা সবসময় ইন্ডিয়াকে একটা সেফ জোন মনে করে। এরকম হিন্দু ভাইদের মধ্যে একটা টেন্ডেন্সি যেটা রয়েছে সেটা হচ্ছে তারা শারীরিকভাবে বাংলাদেশে থাকে, মানসিকভাবে তারা ইন্ডিয়াতে থাকে। 15 বছরে গত পতিত স্বৈরাচারী হাসিনা আমলে তাদের সরকারি চাকরিতে তাদের অবস্থানটা কত ছিল? সরকারের পক্ষ থেকে যখনই যে সরকার থাকে সেই ক্ষেত্রে 9% যে হিন্দু ধর্মের লোকেরা আছেন তাদেরকে সেখানে সম্মান দেওয়া হচ্ছে না। এটা একটি বৈষম্যর একটা বিষয় বলা যায়। এটা একটা বৈষম্য যে এই দেশ তো আমাদের সবার দেশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেই দেশ স্বাধীন করেছে, আমরা সবাই একসাথেই বসবাস করি, কিন্তু এইখানে বৈষম্যটা কেন এবং এটা কিভাবে দূর করা যায়? আপনারা দেখেন আমাদের বাংলাদেশে একটা ন্যারেটিভ গত 50টা বছরে দাঁড় করানো হয়েছে যে হিন্দু ভাইরা সবসময় নিরাপদে থাকবে আওয়ামী লীগের শাসন আমলে। মানে কি হচ্ছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় হিন্দুরা নিরাপদে থাকবে, সংখ্যালঘুরা নিরাপদ থাকবে। এই ধারণাটা, এই যে ন্যারেটিভটা শুধুমাত্র এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছু না। এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড এবং এইটা সম্পূর্ণ মিথ্যা। আমি কয়েকটা তথ্যপত্র দিই যেটা প্রামাণিক দাদা দিয়েছেন, এর সাথে আমি আরেকটু অ্যাড করে দিই। যদি আমরা শুরুটা এভাবে করি, দাদা হয়তোবা একটু বলেছেন যে হিন্দু নিধনের যে একটা চক্রান্ত পার্লামেন্ট থেকে হিন্দুদেরকে 1954 এবং 55 সালের দিকে ঘটনা, যে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ শব্দটা বাদ দিয়ে সেখান থেকে সবাইকে পার্লামেন্টে নেওয়া, এবং আওয়ামী লীগ তখন এই ধর্মের একটা রাজনীতি খেললো। তারা একটা যে কি বলে এটাকে সেকুলার পলিটিক্স করার জন্য প্রথম একটা স্টেপ নেন, এবং সেই তার একটা হীন উদ্দেশ্য ছিল পার্লামেন্টে যাতে হিন্দু সংসদ সদস্য যেতে না পারে। সেটা রমনা কালী মন্দির ভাঙ্গার কথাটা বলেছেন দিদি, কিন্তু বলেননি যে এটা কারা ভাঙলো, এটা কিন্তু আওয়ামী লীগের আমলে ভাঙ্গা হয়েছে। আপনি দেখেন 92 সালে যখন নরসীমা রায় বাংলাদেশে আসে, যে কথাটা দাদা একটু বলেছে, এইটা হচ্ছে এই যে দেখেন সে ঐতিহাসিক বই আমার ফার্সি চাই 109 পৃষ্ঠায় এই কথাগুলো বলা আছে যে রেন্টোর মাধ্যমে বাংলাদেশে মুসলিম ধর্মে মুসলিম এবং হিন্দুদের মধ্যে যে রায়ট লাগানোর একটা অপপ্রচেষ্টা চালানো হয়। এবং পরবর্তীতে আপনি দেখেন 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আপনার কি বলে চট্টগ্রামের শ্রী মাধব মন্দিরে আক্রমণ করা হয়। নিশ্চয়ই আপনাদের এটা ভুলে যাওয়ার কথা না। 2015 সালে দিনাজপুরে হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হয়, গুলি করা হয়, কমপক্ষে সম্ভবত 2 জন নিহত হয়। 2016 সালে ঠিক একই ঘটনা সিলেটে হয়, যেখানে 2 জন নিহত হয় সম্ভবত। 2018 সালে ঢাকার রথযাত্রা থেকে হিন্দুদের রথযাত্রার উপর আক্রমণ করা হয়। 2021 সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে নোয়াখালী এবং চৌমোহনীতে যে আক্রমণগুলো করা হয়েছে। 2022 সালে ঢাকার ওয়ারি মন্দির আক্রমণ করা হয়েছে। 2024 সালে নির্বাচনের সময়কে আপনার যে খুলনা এবং মেহেরপুরের মন্দিরে আগুন জ্বালিয়ে দেয়, এই সময় এগুলো কারা করেছে? এগুলো তো আওয়ামী লীগ তখন ক্ষমতায়। আওয়ামী লীগ ক্ষমতায় যে ন্যারেটিভটা গত 50 বছর ধরে দাঁড় করানোর চেষ্টা হয়েছে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে হিন্দু ভাইরা সংখ্যালঘু ভাইরা নিরাপদ থাকে, এই কথাটা অ্যাবসলিউটলি ননসেন্স। এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। আমি যে তথ্যপত্র আমি একেবারে আরো যদি বললে, কারণ আমাদের যেহেতু 1 ঘন্টার প্রোগ্রাম, বেশি বলা যাবে না, তথ্য উপাত্ত দিয়ে কতজন মারা গেছে, কে মারা গেছে, কোন কোন জায়গায়। আপনি দেখেন আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি হিন্দুরা ধর্ষিত হয়েছে, তাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানকে লুট করা হয়েছে, তাদের আমলে যেটা হচ্ছে ঘর বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের আমলে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানকে দখল করা হয়েছে। আওয়ামী লীগের আমলে কখনোই হিন্দু এবং সংখ্যালঘু ভাইরা নিরাপদে ছিলেন না। এখন যে বিষয়টা হচ্ছে আপনার একটা কথা যেটা হচ্ছে তারা নিরাপত্তাহীনতায় মনে করে, অথবা যে বৈষম্যতা, আসলে মোটেও বৈষম্যের বিষয়টা নয়। এখানে একটা ব্যাকগ্রাউন্ড, একটা ইনফরমেশন, এটা আমাদের এখানে আরেকটা টেন্ডেন্সি, এটা হচ্ছে হিন্দু ভাই বোনদের মধ্যে যে টেন্ডেন্সিটা আমরা বিগত দিনগুলোতে দেখেছি। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, আমি আমার পার্সোনাল লাইফের একটা উদাহরণ দিই। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন ক্লাস 8-এ আমাদের ফার্স্ট বই ছিল গৌতম মল্লিক। আমার খুব
ক্লোজ ফ্রেন্ড ছিল। আমার সাথে ওর খুব ভালো সম্পর্ক ছিল। গৌতম মল্লিক হঠাৎ করে ক্লাস 8 এ উঠে 8 এ ফাইনাল পরীক্ষা দিয়ে ইন্ডিয়া চলে গেল। কিরে গৌতম কেন গেলি? কোথায় গেলি? না এদেশে ভাল লাগতেছে না। এদেশে আ উম আ না এদেশ আমার না। মানে ঠিক এভাবে ঠিক ওই সময় তো ক্লাস 8 এ এত এভাবে ওরাও ওই সময় বুঝে নাই। বলে যে, "না দোস্ত আমি এদেশে থাকবো না। বরং আমি ইন্ডিয়াতে চলে যাব। ওখানে আমার আত্মীয়স্বজন রয়েছে।" ফাইন। আপনি দেখেন আ হিন্দু এবং সংখ্যালঘু ভাইরা সবসময় ইন্ডিয়াকে একটা সেফ জোন মনে করে। সবসময় মনে করে এটা তাদের সেকেন্ড হোম। আপনি প্রত্যেকটা ফ্যামিলি, অধিকাংশ ফ্যামিলি যদি হিন্দু ভাইদের একটু খোঁজখবর নেন, প্রায় ১০ টা হিন্দু ভাইদের ফ্যামিলির উপরে যদি আপনি একটু খোঁজ নেন, কেউ না কেউ ইন্ডিয়াতে তাদের পারিবারিক ফ্যামিলি মেম্বার রয়েছে। এরকম হিন্দু ভাইদের মধ্যে একটা টেনডেন্সি যেটা রয়েছে সেটা হচ্ছে তারা শারীরিকভাবে বাংলাদেশে থাকে, মানসিকভাবে তারা ইন্ডিয়াতে থাকে। এই ধারণাটাও এইটাও ঠিক না। আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনি দেখেন যে হিন্দু ভাইরা আসলে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে। আমরা সবসময় কথাটা বলে আসছি। সেই ১৯৭১ সালের পূর্ব থেকে পরবর্তী সময় আমরা বিভিন্ন সময় এই সম্পর্কটাকে রিভিউ করার জন্য, সম্পর্কটাকে ডেভেলপ করার জন্য ডে বাই ডে আমরা কাজ করেছি। সাম্প্রদায়িকের সম্প্রীতি। আপনি দেখেন আমি আরেকটা আমার পার্সোনাল একটা উদাহরণ দেই। আমার বাসা, আমার গ্রামে, আমার ইউনিয়নে, আমার বাসার পিছনে হচ্ছে হিন্দু ভাইদের একটা আ আ একটা বাড়ি আছে হিন্দু পল্লী। তাদের মানে রাস্তায় মেইন রাস্তায় উঠতে হলে তাদেরকে অনেকটা জায়গা ঘুরে উঠতে হয়। তাদের আ আ মানে শর্টকাট একটা রাস্তা নেই। সেই শর্টকাট রাস্তাটা আমি জায়গা ছেড়ে দিচ্ছি। সেখানে ১ শতক জায়গা। ১ শতক জায়গার দাম বর্তমান মূল্য ওখানে ৳১৫,০০,০০০। আমি সেই জায়গাটাকে ছেড়ে দিয়ে তাদেরকে রাস্তা করে দিছি। এর চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, এর চাইতে আর বড় এত সুন্দর উদাহরণ কোথা থেকে পাবেন? সেখান থেকে আমি তো তাদের কাছ থেকে টাকা নেইনি। আপনি যেই কথাটা বলতে চাচ্ছেন বা আ দাদা যেই অভিযোগগুলো তুললেন যে কয়জন উপদেষ্টা রয়েছেন, হ্যাঁ। কয়জন মন্ত্রী? সেই কথাটা দাদার এই কথাটার সাথে আমি একমত। এক্ষেত্রে যেটা হচ্ছে যারা দায়িত্বশীল তারা আরেকটু সুন্দরভাবে একটা চিন্তা করতে পারত। কিন্তু আসলে দেখেন তো ২০০০ ৫ই অগাস্টে আসলে কি তখন চিন্তা করার পরিবেশ ছিল কিনা? নাম্বার 1 চিন্তা এর পরবর্তী সময়ে, পরবর্তীতে একটা কোয়েশ্চেন আসবে যে তাহলে পরবর্তী সময়ে এখন কেন নেওয়া হচ্ছে না? কিন্তু গভর্নমেন্ট তো স্টেবল না। গভর্নমেন্টকে একের পর একটা ইস্যু দিয়ে গভর্নমেন্টকে আনস্টেবল করার চেষ্টা করতেছে। আপনি যে বৈষম্যর কথাটা বলতে চাচ্ছেন যে দেখেন ৮% আমরা মোর অর লেস 8 to 9% এই হিন্দু ভাইদের কথা আমরা বলে থাকি যে সংখ্যালঘু বা হিন্দু ভাইদেরকে বাড়া ব ম জনশক্তি, জনসংখ্যা ৮ বা ৯%। আপনি দেখেন তো গত এই ১৫ বৎসরে গত পতিত স্বৈরাচারী হাসিনা আমলে তাদের সরকারি চাকরিতে তাদের অবস্থানটা কত ছিল? প্রায় ২৫ থেকে ৩০% পর্যন্ত তাদের সরকারি চাকরিতে এনগেজমেন্ট ছিল। আপনি দেখেন তো বড়, বড় প্রতিষ্ঠানগুলোতে কারা ছিল? হিন্দু ভাইদের, সংখ্যালঘু ভাইদের মধ্যে থেকে ছিল। ইভেন সারপ্রাইজিংলি মাদ্রাসা বোর্ডের যিনি চেয়ারম্যান সেখানে হিন্দু ভাইকে দিয়ে রাখছে। আমি 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 এগুলো বিরোধিতা করার জন্য এখানে এগুলো নিয়ে কথা বলার ভাই জন্য ধন্যবাদ আপনাকে। আমি আবার সুযোগ পেলে আপনার কাছে আসব।